যে মীনাক্ষী এবং কলতানরা যদি সেদিন গাড়িটা না আটকাতো, সেদিন যদি সত্যি ওরা গাড়িটা না আটকাতো, আমরা জানতে পারতাম না যে আসলটা কি। এবং সেই মুহূর্তে ওনার বাবা মারা সবাই হচ্ছে যে থানায় ছিলেন। ফলে সেই মুহূর্তে আটকানো যাদের দায়িত্ব ছিল তারা সেই দায়িত্ব পালন করেছে, আগামী দিনেও সেই দায়িত্ব পালন করবেন নিজে। তাহলে আমি বলতে চাইছি যে কোনো সাধারণ মানুষ যারা দায়িত্বে নেই, ক্ষমতায় নেই, তারা কি বিচার পাবেন না? তাদের কি একটা বড় ক্ষমতার জায়গাতে পৌঁছাতে হবে? বিজেপির মতো দলের একটা সমর্থক হতে হবে? রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি সেই নারীদের সুরক্ষা দিতে পারছেন না। ধর্ষণ হওয়ার পর ধর্ষণের রেট বেঁধে দিচ্ছেন। কে কম পাবে, কে বেশি পাবে সেটা বলে দিচ্ছেন। কারা বাড়তে সাহায্য করেছে? কারা ধর্মের নামে পশ্চিমবঙ্গে রাজনীতি করছে? কারা মানুষের ট্যাক্সের টাকায় মন্দির মসজিদ বানাচ্ছে? সেগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই। সাধারণ মানুষের ডেভেলপমেন্ট হোক। বলছি, আমরা যদি দায়িত্বে আসি, তাহলে 1 বছরের মধ্যে আমরা যত অস্থায়ী নিয়োগ রয়েছে, সেটা সরকারি, আধা সরকারি, সিভিক ভলেন্টিয়ার হোক, অঙ্গনওয়াড়ির কর্মী হোক, সেটা রাঁধুনি হোক, আমাদের মিড ডে মিলের কর্মী হোক, তাদের সকলকে আমরা পার্মানেন্ট জব করে দেবো। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি একেবারে বালিগঞ্জ বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শিল্পী আফরিন যে নামে পরিচিত, তার কাছে। দিদি, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। ধন্যবাদ। একেবারে ইসিআই জ্ঞানেশ কুমারের চোখে চোখ রেখে প্রশ্ন করা থেকে শুরু করে এখন বালিগঞ্জের প্রার্থী আপনি, বালিগঞ্জের হাওয়া কি বুঝছেন? দেখুন, আমি প্রথম দিন থেকেই বালিগঞ্জের মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। বালিগঞ্জে জন্মে বড় হয়েছি বলে সেই সমস্যাগুলো আমার পরিবারের, আমার আত্মীয় স্বজনের, আমার বন্ধু বান্ধবদের নিত্যদিনের সমস্যা। সেই সমস্যাগুলো নিয়ে কাজ করব বলছি। আমরা বামপন্থীরা বিকল্প দিতে জানি। আমরা প্রতিটা অঞ্চলে, অঞ্চল ভিত্তিক, আমাদের প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ড ভিত্তিক বেশ কিছু দাবি দাওয়া আমরা তুলে আনছি। মানুষজনের সাথে কথা বলছি, সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। মানুষ বিপুল আশীর্বাদ করছে, ভরসা জানাচ্ছে, পাশে থাকছে, শুভেচ্ছা জানাচ্ছে। মানুষ বদল চাইছে। বালিগঞ্জের মানুষ এই মুহূর্তে জানে যে ধর্মীয় রাজনীতি যেভাবে মেরুকরণ করার চেষ্টা করছে বিজেপি, এবং তৃণমূল কোথাও গিয়ে সেই তাদেরকে নীতিগুলোতে সমর্থন জানাচ্ছে, এবং এইভাবে তলে তলে তারা একটা নিজেদের মধ্যে সেট করছে। ফলে সেটার বিরুদ্ধে আমাদের রাজনীতি দিয়ে আমরা কথা বলছি, আমরা কাজ করছি। দেখা যাক বাকি মানুষ বলবে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় যে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছেন, আপনি ইতিমধ্যে শুনেছেন, তার বিরুদ্ধে লড়াই দিতে পারবেন? একেবারে নতুন রাজনীতিতে আসা বলবো না, কিন্তু নতুন তো একেবারে নির্বাচন, প্রথম নির্বাচন আপনার। দেখুন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি 15 বছর ধরে এই সরকারে রয়েছেন, তারা সরকার চালাচ্ছেন। তাও মানুষের এত ক্ষোভ কিসের? মানুষের দাবি দাবা পূরণ হচ্ছে না, মানুষের রুটি রুজি পূরণ হচ্ছে না। এবং আমরা কোথাও গিয়ে দেখছি এই তৃণমূলের সরকার যারা রয়েছে, তারা নিজেদের পকেট ভরাতে ব্যস্ত। তৃণমূলের যে কালীঘাট বলুন, ওই কালীঘাটের রোডের বিভিন্ন জায়গায় 35টি প্লট রয়েছে ওনাদের আত্মীয় স্বজনের নামে। ফলে তারা যেভাবে নিজেদের পকেট ভরানোর রাজনীতি করছেন, আর ইউটিউবে তো আমরা ভিডিওগুলো দেখতেই পেয়েছি, বিভিন্ন সময় চিট ফান্ড কাণ্ডে একাধিক তৃণমূলের নেতা নেত্রীরা জড়িত, এবং তাদেরকে পরবর্তীকালে মুখপত্র করে বর্তমানে রাজনীতির ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে। কুণাল ঘোষের মতো একজনকে নামিয়ে দেওয়া হয়েছে, যে সরাসরি মুখ্যমন্ত্রীকে চোর বলেছিলেন। এবং তারপরে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কিভাবে স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিতে দেখা গেছে, কিভাবে তোয়ালে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে। তারা প্রত্যেকেই স্বনামধন্য মন্ত্রী। ফলে সততার প্রতীক বলে দেখিয়ে তারা হুঁশিয়ারি দিয়ে মানুষজনকে বিভিন্ন সময় সংখ্যালঘু মানুষদেরকে দুধেল গাই বলে, কখনো কখনো সংখ্যালঘু মানুষদের প্রতি এহেন আচরণ করে যে আমরা রয়েছি বলে বেঁচে যাচ্ছেন, নাহলে অন্য একদল জেগে উঠলে কি হতো দেখতেন। এই যে হুঁশিয়ারিগুলো, এগুলো তো কোথাও গিয়ে মানুষকে হুঁশিয়ারি দেওয়া, সংখ্যালঘু মানুষদেরকেও ছোট করা কোথাও গিয়ে। ফলে সেইগুলোর বিরুদ্ধেও মানুষ ঘুরে দাঁড়াচ্ছে, মানুষ লড়াই করছে। আমরা বামপন্থীরা রুটি রুজির কথা বলি। বালিগঞ্জের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি প্রচুর স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সরকারি স্কুল, সেইগুলোকে পরিকাঠামো উন্নত করতে হবে। সরকারি হাসপাতালগুলো, স্বাস্থ্যকেন্দ্র বহু অঞ্চলে নেই, সেখানে যাতে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার, নার্স থাকে এবং চিকিৎসার সরঞ্জাম থাকে, মেশিন থাকে, সেইগুলো আমরা ব্যবস্থা করব বলছি। আগামী দিনে যদি বামপন্থীরা সরকার গড়ে, আমরা যদি সরকারে আসি, আমরা যদি থাকি, তাহলে সেইটা মানুষ যদি দায়িত্ব দেয়, তাহলে আমরা হচ্ছে যে বিভিন্ন অঞ্চলগুলোতে প্রতি সপ্তাহে হেলথ চেক আপ ক্যাম্প করাবো। একই সাথে হচ্ছে যে বস্তি অঞ্চলে যে জলের সমস্যা, সব জায়গায় জলের সমস্যা রয়েছে, সেই জলের সমস্যা মেটাবো। পানীয় জলের সমস্যা, যাতে 24 ঘন্টা পানীয় জল পাওয়া যায়, সেটা করব। বস্তি অঞ্চলগুলোতে এমএলএ ফান্ড থেকে আমরা পাকা ছাদের ব্যবস্থা করব। এবং একই সাথে যে হাই রাইজ বিল্ডিং গুলোতে মানুষজন থাকেন, যাদের ছেলেমেয়েরা দূরে থাকেন, অন্য রাজ্যে থাকেন, তাদের জন্য আমরা একটা কুইক অ্যাকশন টিম
বানাবো, যেটা 24 ঘন্টা নাম্বার অ্যাভেলেবেল থাকবে। তাদের যখনই কোনো সমস্যা হবে তারা সেই টিমকে জানাতে পারবেন। সেগুলো আমরা করব, রেড ভলেন্টিয়ার্স এর মতোই হবে, কিন্তু আরো বেশি দক্ষ, আরো বেশি সরঞ্জাম নিয়ে আরো বেশি কাজকর্মে আমরা যুক্ত করব লোকজনকে। আমাদের পাড়ায় পাড়ায় নেবারহুড কমিটির মতো আরেকটা কুইক অ্যাকশন টিম থাকবে, যেখানে কোনো মহিলা যিনি অসুরক্ষিত ফিল করবেন কোনো একটা নির্দিষ্ট জায়গায়, অ্যাপের মাধ্যমে তিনি সিগন্যাল পাঠাবেন, সেই অঞ্চলের কুইক রেসপন্স টিম সেখানে পৌঁছে যাবে, তাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে। সুরক্ষার ক্ষেত্রে বলুন, স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন, শিক্ষার ক্ষেত্রে বলুন, মানুষের পাশে, নিজের পাড়াকে বাঁচানোর ক্ষেত্রে, নিজের অঞ্চলকে বাঁচানোর ক্ষেত্রে, মানুষকে একসাথে রাখার ক্ষেত্রে আমাদের এই কুইক অ্যাকশন টিমগুলো ভূমিকা গ্রহণ করবেন, এবং আমরা সেইগুলো নিয়েই লড়াই করছি। আমরা বিকল্প দিতে জানি, আমরা বিকল্প দিচ্ছি। ফলে মানুষ সঙ্গে রয়েছে। মানুষের যে রুটি রুজির প্রসঙ্গ, আমরা বলছি আমরা যদি দায়িত্বে আসি, তাহলে 1 বছরের মধ্যে আমরা যত অস্থায়ী নিয়োগ রয়েছে, সেটা সরকারি, আধা সরকারি, সিভিক ভলেন্টিয়ার হোক, অঙ্গনওয়াড়ির কর্মী হোক, সেটা রাঁধুনি হোক, আমাদের মিড ডে মিলের কর্মী হোক, তাদের সকলকে আমরা পার্মানেন্ট জব করে দেব। অস্থায়ী কর্মচারীদেরকে আমরা স্থায়ী সরকারি কর্মচারী নিয়োগ করব, কারণ পশ্চিমবাংলাকে নতুনভাবে গড়ে তুলতে হবে। পশ্চিমবাংলাকে গড়ে তুলতে মানুষের প্রয়োজন, পশ্চিমবঙ্গের মানুষই সেই পশ্চিমবঙ্গকে গড়ে তুলবে। সেই কাজগুলো আমরা করব বলে আমরা বলছি যে বামপন্থীদের সঙ্গে থাকুন। এবং বালিগঞ্জের মেয়ে, ঘরের মেয়ে, ঘরের মেয়ে ঘরকে বাঁচাতে নেমেছে, এটাই মোদ্দা কথা। তো ঘরের মেয়েকে সবাই আপন করে নিচ্ছে, এবং আমিও সেই সমাধানে আমি রাস্তায় নেমে পড়েছি। অবশ্যই জয় নিশ্চিত। দিদি, একেবারে ঘরের মেয়ে, যে ঘরের মেয়ের কথা আপনি বললেন, পানিহাটি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী রত্না দেবনাথ। ঘরের মেয়ে, ঘর ফাঁকা হয়েছিল আরজি করে, সেই ঘরের মেয়ের মাই বিজেপির পক্ষ থেকে ভোটে লড়ছেন রত্না দেবনাথ। তিনি একাধিক অভিযোগ করছেন বামপন্থীরা ব্যবহার করছেন। আমি মীনাক্ষীদির যে প্রচার রয়েছে, ক্যাম্পেনিং, সেখানে গিয়েছিলাম, দেখছিলাম মীনাক্ষীদি কার্ড দিচ্ছেন সবাইকে, সেই রাতেরই ছবি। তাহলে দিন শেষে কি কোথাও এই প্রশ্নটা তো থেকেই যাচ্ছে তার মায়ের, যে বামপন্থীরা ব্যবহার করছে অভয়া আন্দোলনকে, অভয়াকে। দেখুন, এই কথাটা তো আগেও বহুবার বলেছি, আবারও বলছি। বর্তমানে রত্না দেবনাথ একদম সম্পূর্ণ ওনার নিজের পরিচয় রত্না দেবনাথ। তিনি রাজনৈতিক একটি দলের সমর্থক এবং রাজনৈতিক দলের কর্মী। অভয়ার যে আন্দোলন হয়েছিল, সেটা ভারতবর্ষের কোটি কোটি মানুষ, একই সাথে বিদেশে বিভিন্ন জায়গায় অভয়ার আন্দোলনে মানুষ নেমেছিল। তাদের কারোর কোনো স্বার্থ ছিল না, প্রত্যেকে অভয়ার জন্য বিচার চেয়ে রাস্তায় নেমেছিল। বহু মানুষ রাজনীতি করেন না, রাজনীতি সম্বন্ধে জানেন না, কিন্তু তারা অভয়ার জাস্টিসের জন্য নেমেছিল। ঠিক একই রকম ভাবে অভয়া কোন দলের সমর্থক ছিলেন, অভয়ার বাবা মা পরবর্তীকালে কোন দলের সমর্থক হবেন, এটা দেখে কেউ সেদিন আন্দোলনে নামেনি। মীনাক্ষীদি, কলতান দ্বারা কেউ নামেনি। তারা প্রত্যেকে একজন নির্যাতিতার বিচার চেয়ে সেদিনে ওই শববাহী গাড়িটি আটকে ছিল, এবং সেটার জন্য জান প্রাণ লড়িয়ে খেটেছিল। আহ আমরা দেখেছি কিভাবে কলতান্দাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলে বন্দি করে রাখা হয়েছিল, এবং তার পরবর্তীকালে সেইটাও বেরিয়েছিল যে সেটা মিথ্যা কেস, সম্পূর্ণ ভুয়ো। এবং তারপরে সে লড়াইয়ের ময়দানে রয়েছে, এখন সে হচ্ছে যে লড়াই করছে, এবং আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে লড়াই করছে। দেখুন, কারোর ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তারা তাদের মতামত দিতেই পারেন, কিন্তু আমরা যে বামপন্থীরা আমরা যে কথা বলি, যাদের জন্য আসলে এই বিচার যাদেরকে দেওয়া হচ্ছে না, যারা নির্যাতিতা হয়েছেন, যাদেরকে খুন করা হয়েছে, তাদের ন্যায় বিচারের জন্য আমরা সবসময় রাস্তায় থাকবো, লড়াই করব। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে একজন রাজনৈতিক দলের কর্মী গোটা আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য কি বলছেন, সেটা বোধহয় মোদ্দা কথা নয়। কারণ যখন আন্দোলনের শুরুর দিনগুলোতে আমরা ওনারই পরিবারের বহুজনের কথা শুনেছিলাম, যেটা একাধিক আপনাদের সংবাদ মাধ্যমেও রয়েছে, সেখানে এটা ভাইরাল হয়েছিল যে মীনাক্ষী এবং কলতানরা যদি সেদিন গাড়িটা না আটকাতো, সেদিন যদি সত্যি ওরা গাড়িটা না আটকাতো, আমরা জানতে পারতাম না যে আসলটা কি। এবং সেই মুহূর্তে ওনার বাবা মারা সবাই হচ্ছে যে থানায় ছিলেন। ফলে সেই মুহূর্তে আটকানো যাদের দায়িত্ব ছিল, তারা সেই দায়িত্ব পালন করেছে, আগামী দিনেও সেই দায়িত্ব পালন করবে। নির্যাতিতার বিচার চেয়ে বামপন্থীরা আজীবন রাস্তায় ছিল, থাকবে। সেই নির্যাতিতার বিচারের যে আন্দোলন বা সেই গাড়ি আটকানো, বামপন্থীরা ব্যবহার করছে সেই অভয়ার পুরো এপিসোড যেটা ছিল, সেই পুরো এপিসোডটা বামপন্থীরা ব্যবহার করছে ভোট প্রচারের জন্য, এই কোট আনকোট এই অভিযোগ করছেন তার বাবা মা। দেখুন, আমি আপনাকে আবারও বললাম যে এই মুহূর্তে তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী, তারা তাদের বক্তব্য রাখতেই পারেন, কিন্তু বামপন্থীরা এবং সাধারণ মানুষ, কোটি কোটি ভারতবর্ষের সাধারণ মানুষ, তারা সেই আন্দোলনে দলমত নির্বিশেষে কোনো রকম কিছু না জেনে, যে অভয়ার বাবা মা বা অভয়া নিজে কোন দলের সমর্থক ছিল, তারা নির্যাতিতার বিচার চেয়েছিল। বামপন্থীরাও সেই নির্যাতিতার বিচার চেয়েই লড়াই করেছে। এবং যেই বিজেপির তারা এখন বর্তমানে সমর্থক হয়েছে, সেই বিজেপির বড় বড় নেতারা তাদের সাথে দেখা করেননি, ওনারা সিবিআই এর বিচারে সন্তুষ্ট হয়নি, সেটা একাধিক সময় আপনাদের মিডিয়া চ্যানেলে ওনারা নিজেরা বলেছেন।
তাহলে আমি বলতে চাইছি যে কোনো সাধারণ মানুষ যারা দায়িত্বে নেই, ক্ষমতায় নেই, তারা কি বিচার পাবেন না? তাদের কি একটা বড় ক্ষমতার জায়গাতে পৌঁছাতে হবে? বিজেপির মতো দলের একটা সমর্থক হতে হবে, যারা উন্নয়নের মতো কাণ্ড ঘটায়, যারা গুজরাটে দাঙ্গা লাগায়, যারা হচ্ছে যে 2002-এ দাঙ্গার সময় হচ্ছে যে আমরা দেখেছিলাম যে কিভাবে মায়ের পেট থেকে ভ্রূণ বার করে হত্যা করেছিল, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় একাধিক নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত হচ্ছে। বিহারের রিসেন্টলি আমরা একটি ঘটনা দেখেছি। ফলে দেখুন, বাম আমলে হতো না আমি বলবো যে এইরকম নোংরা মাত্রায় হতো না, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে নারীদের সুরক্ষায় হচ্ছে যে যথেষ্ট পরিমাণে আমরা সেই মুহূর্তে হচ্ছে যে নারীদের সুরক্ষায় যথেষ্ট ঠিকঠাক সুরক্ষা নেওয়ার একটা ব্যবস্থা ছিল। বর্তমান দিনের অবস্থা আপনি চিন্তা করুন, ধর্ষণে প্রথম হচ্ছে আমাদের রাজ্য, এবং সেটার বিরুদ্ধে লড়াই। উত্তরপ্রদেশের পরেই সব থেকে বেশি নারী নির্যাতনের ঘটনা আমাদের রাজ্যে দেখা যায়। কেন? আমাদের রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি সেই নারীদের সুরক্ষা দিতে পারছেন না। ধর্ষণ হওয়ার পর ধর্ষণের রেট বেঁধে দিচ্ছেন, কে কম পাবে কে বেশি পাবে সেটা বলে দিচ্ছেন। ফলে সেইটার জন্য হচ্ছে যে আমাদের লড়াই, যে এইভাবে কোথাও গিয়ে ধর্ষিতাদেরকে তিনি অসম্মান করছেন, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। এবং এটাই বলবো যে রাজনৈতিক দলের কর্মীরা বর্তমানে অভয়া আন্দোলন নিয়ে কি বলছেন, সেইটা তাদের রাজনৈতিক প্রচার, সেটার বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করছে, এবং আমাদের দলের নেতৃত্বরা সেই মুহূর্তে দাঁড়িয়ে যে লড়াই করেছিল সেই পথে তারা আজও আছেন। ফলে ওনারা কি বললেন সেটাতে বোধহয় এই মুহূর্তে আর কিছু যায় আসে না, কারণ ওনারা গিয়ে বিজেপিরই সমর্থক হয়েছেন, যারা উন্নয়নের মতো কাণ্ড ঘটান, যারা বিভিন্ন সময় হাতরাসের মতো কাণ্ড ঘটান, গোটা পরিবারকে শেষ করে দেন, নির্যাতিতার বিচার চান না, মানে তার আত্মীয়দেরকে মেরে ফেলেন ধর্ষকদের পক্ষে দাঁড়ানোর জন্য। যারা ধর্ষকদের পক্ষে দাঁড়ায়, নারী নির্যাতনের ঘটনা এইভাবে বাড়তে দেয় এবং ধর্ষকদেরকে সমর্থন করে। আমরা দেখেছি রাম রহিমের মতো লোকজনকে হচ্ছে যে মানে যারা কনভিক্টেড রেপিস্ট, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাদেরকে হচ্ছে যে ঘুরে বেড়াতে দেওয়া হচ্ছে। এইদিকে হচ্ছে যে সাধারণ মানুষ যারা আন্দোলন করেছে, এনআরসিসি এর সময় প্রতিরোধ করেছে, স্টুডেন্ট মুভমেন্টের নেতা, তাদেরকে জেলের মধ্যে বন্দি রাখা হচ্ছে। বারংবার উঠছে যে হরগোবিন্দ দাস, চন্দন দাস যখন মারা গেছিলেন, মানে যারা খুনি ছিল তাদের হয়ে বামপন্থী আইনজীবী মামলা করছে, কিন্তু হরগোবিন্দ দাস, চন্দন দাসের হয়ে তারা একটি কথাও বলছে না। দেখুন, বিজেপি কি বলছে সেটা ইম্পর্টেন্ট নয়, সেটার জন্য যে লড়াইটা করার বামপন্থীরা রাস্তায় ছিল, আপনাদের ভিডিও ফুটেজগুলোকে আপনারা দেখবেন, বামপন্থীদের যে লড়াইটা করার বামপন্থীরা সেটা করেছিল। বিজেপি এটাকে ধর্মীয় রং একটা চড়ানোর চেষ্টা করছে। তারা যে ধরনের দাঙ্গা লাগায়, সেই দাঙ্গা লাগিয়েই মানুষকে খুন করেছে তারা। পশ্চিমবঙ্গে বামফ্রন্টের আমলে দাঙ্গা হতো না, বিজেপিরা এই আমলে তৃণমূলের তলে তলে, তৃণমূলের সাহায্যে তারা এই বিজেপি আরএসএস বাড়ছে এবং পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগাচ্ছে। সেটার বিরুদ্ধে তো আমাদের লড়াই, যে এই বিজেপিকে কারা বাড়তে সাহায্য করেছে, কারা ধর্মের নামে পশ্চিমবঙ্গে রাজনীতি করছে, কারা মানুষের ট্যাক্সের টাকায় মন্দির মসজিদ বানাচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই। সাধারণ মানুষের ডেভেলপমেন্ট হোক, সাধারণ মানুষের উন্নতির জন্য কাজ হোক, গরিব মানুষের জন্য তাদের পেট চলবে যাতে সেইটার জন্য কাজ হোক, আমরা সেটার কথা বলছি, আমরা বরাবর সেটা তুলে ধরছি। বিজেপি ধর্মের রাজনীতি করবে, আমাদেরকে বিভাজনের রাজনীতির কথা বলবে, আমাদেরকে ভাগ করে দেওয়ার চেষ্টা করবে, ঘৃণার রাজনীতি ছড়াবে, সেটার বিরুদ্ধে আমরা লড়াই করছি, ভালোবাসার রাজনীতি করব, মানুষের পক্ষে দাঁড়াবো, মানুষের রুটি রুজির কথা বলবো, মানুষের দাবি দাওয়া নিয়ে কথা বলবো। যদি একেবারেই শেষ একটি প্রসঙ্গে যাব, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তার মৃত্যুর খবর ইতিমধ্যেই আপনি হয়তো অবগত আছেন। সেই মৃত্যুকে কেন্দ্র করে একটি বিতর্ক তৈরি হয়েছে, যেখানে দীপশিতাদিরা প্রেজেন্ট ছিলেন এবং আরো সমস্ত কমরেডরা উপস্থিত ছিলেন। তাকে লাল 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 সালাম বলে শ্রদ্ধাঞ্জলি দিয়ে তাকে একেবারে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেই মানে শ্মশানতে যাওয়ার সময় কেন লাল 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 সালাম দেওয়া হয়েছে, এ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক বিতর্ক হচ্ছে, অনেকে অনেক কথা বলছে। আপনার কি মতামত? রাহুল দা আমাদের খুবই প্রিয়। রাহুল দা কখনো কোথাও ভয় পায়নি, তিনি তার রাজনৈতিক মতামত, মানুষের পক্ষের মতামত সবসময় সোচ্চারে বলে গিয়েছিলেন। ফলে রাহুল দার যে অকাল প্রয়াণ ঘটেছে এবং সেটা নিয়েও যে ধোঁয়াশা রয়ে গেছে, যে কিভাবে ওনার মৃত্যু ঘটলো, কিভাবে প্রোডাকশন হাউসের বিভিন্ন রকম গাফিলতির কারণে ওনার মৃত্যু ঘটলো, বিভিন্ন রকম অভিযোগ উঠে আসছে। সেখান থেকে দাঁড়িয়ে উনি যদি বেঁচে থাকতেন এবং ওনার যদি কোনো কমরেড এরম ভাই মারা যেত, উনিও একই কাজ করতেন। ফলে সেটা নিয়ে আমার আর কিছু বলার নেই। যার জন্য এই শ্রদ্ধা দেওয়া, সেই শ্রদ্ধা আমরা যেভাবে দিই, আমরা সেইভাবে দিয়েছি, আমরা লাল সালাম জানিয়েছি ওনাকে। উনি বেঁচে থাকলে উনিও এটাই চাইতেন।